গাইবান্ধার গোবিন্দগঞ্জে গুলিতে জেএমবি সদস্য নিহত, পুলিশের দাবি বন্দুকযুদ্ধ। রাজধানীতে গুলিতে মারা গেছে একাধিক মামলার আসামি। বাংলাদেশের সাম্প্রতিক গুপ্ত হত্যার ঘটনায় ইউরোপীয় পার্লামেন্টের উদ্বেগ, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান। কঠোর অভিবাসন নীতিমালার কারণে ব্রিটেন থেকে দেশে ফিরতে বাধ্য হচ্ছেন বাংলাদেশিরা, উল্লেখযোগ্য হারে বাড়ছে ইউরোপে পাড়ি জমানোর প্রবণতা। এবছর মৌসুমি ফলে ক্ষতিকর কেমিক্যালের অস্তিত্ব না পাওয়ার প্রতিবেদনে আস্থা রাখতে পারছেন না সাধারণ জনগণ। ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। এবং নানা প্রতিবন্ধকতায় পিছিয়ে পড়ছে বহুমুখী পাট পণ্য উৎপাদন শিল্প। সংকট নিরসনে সরকারের নেয়া পদক্ষেপ দৃশ্যমান হতে সময় লাগবে বলছে মন্ত্রণালয়। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। গাইবান্ধার গোবিন্দগঞ্জে গুলিতে একজন নিহত হয়েছে। গোয়েন্দা পুলিশের দাবি বন্দুকযুদ্ধে মারা গেছে সে। নিহত ব্যক্তি জেএমবির সক্রিয় সদস্য বলেও নিশ্চিত করেছেন তারা। পুলিশ জানায়, গতরাতে গোবিন্দগঞ্জের কমলগঞ্জ গ্রামে জেএমবির উত্তরাঞ্চলের সামরিক কমান্ডার জাহাঙ্গীর ওরফে রাজীবের বাড়িতে অভিযান চালায় তারা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বোমা বিস্ফোরণ ও গুলি চালাতে থাকে জাহাঙ্গীর। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে একজন গুলিবিদ্ধ হন। পরে জাহাঙ্গীর ও তার লোকজন পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে একটি মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির নাম এখনো জানাতে পারেনি তারা। পরে জাহাঙ্গীরের বাড়িতে তল্লাশি চালিয়ে তাজা বোমা, গ্রেনেড ও বোমা তৈরির বিস্ফোরক দ্রব্য জব্দ করে পুলিশ। এদিকে রাজধানীতে গুলিতে নিহত হয়েছে আরও একজন। র্যাবের দাবি মারা গেছে বন্দুকযুদ্ধে। র্যাব জানায়, মধ্যরাতে রাজধানীর পূর্ব রামপুরার বালুর মাঠ এলাকার এ ঘটনা ঘটে। র্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, বন্দুকযুদ্ধের সময় 9 রাউন্ড গুলি ও 2টি অস্ত্র উদ্ধার করে তারা। নিহত ব্যক্তির নাম কামাল বলে জানা গেছে। তার নামে রাজধানীর রামপুরা থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। এদিকে গাজীপুরে টঙ্গীর তুরাগ এলাকায় গুলিতে আরও একজন নিহত হয়েছে। র্যাবের দাবি সে ছিনতাইকারী এবং বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়। বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় পার্লামেন্ট। ফ্রান্সের স্ট্রাসবার্গে অবস্থিত পার্লামেন্টে মঙ্গলবার রাতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। আলোচনার শুরুতে ডাচ পররাষ্ট্রমন্ত্রী ও ইউরোপীয় ইউনিয়নের বিদেশ বিষয়ক প্রতিনিধি বাট কোয়েন্ডার্স বাংলাদেশে স্থিতিশীলতা রক্ষায় সরকার ও বিরোধী দলের মধ্যে সংলাপে বসার আহ্বান জানান। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং গণতান্ত্রিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য এই সংলাপ জরুরি বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্পর্ক জোরদার হচ্ছে উল্লেখ করে ডাচ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়ন চায় বাংলাদেশে প্রকৃত মানবাধিকার মূল্যবোধ বজায় থাকুক। 2014 সালের বিতর্কিত নির্বাচনের পর বাংলাদেশের রাজনৈতিক, মানবাধিকার ও নিরাপত্তা ব্যবস্থা ক্রমেই নিম্নমুখী হচ্ছে বলে ইউরোপীয় পার্লামেন্টের বিবৃতিতে উল্লেখ করা হয়। বাংলাদেশে সংগঠিত হত্যাকাণ্ডে প্রকৃত তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়। বাংলাদেশের ঘটনাবলী ইউরোপীয় ইউনিয়ন গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান ডাচ পররাষ্ট্রমন্ত্রী। সময় সংবাদে আরও থাকছে। 22টি আদালতের জন্য গাইবান্ধায় নির্মাণ হয়নি ম্যাজিস্ট্রেসি ভবন। প্রতিদিন হাজার হাজার মানুষ পোহাচ্ছে দুর্ভোগ। প্রশাসনের উদাসীনতাকে দায়ী করছেন আইনজীবীরা। যারা পেট্রোল বোমায় মানুষের জীবন কেটেছে, জনরোষ থেকে বাঁচতে তারাই এখন কৌশল পাল্টে গুপ্ত হত্যার নীল নকশা বাস্তবায়নে মেতেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রতিক বিদেশ সফর নিয়ে গতকাল দুপুরে গণভবনের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, জঙ্গি যে দলেরই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। সংবাদ সম্মেলনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দে সংঘাত বাড়েনি উল্লেখ করে তিনি বলেন, বিএনপির আমলে অনুষ্ঠিত নির্বাচনেও গণ্ডগোল হয়েছে, মানুষও মরেছে। গেল মে মাসে বুলগেরিয়া ও জাপান সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সর্বশেষ সৌদি আরবের রাষ্ট্রীয় সফর শেষ করে মঙ্গলবার রাতেই ঢাকা ফিরেছেন প্রধানমন্ত্রী।
প্রথমে বুলগেরিয়া, মাঝে জাপান এবং সবশেষ সৌদি সরকারের আমন্ত্রণ রক্ষা করে সরকারের গুরুত্বপূর্ণ অর্জনগুলো দেশবাসীর সামনে তুলে ধরতে বুধবার দুপুর 1:30টায় গণভবনে সংবাদ সম্মেলনে হাজির হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সৌদি আরব সফরটি ছিল অত্যন্ত ফলপ্রসূ। সফরগুলোতে বিভিন্ন বৈঠকে প্রাধান্য পাওয়া বিষয়গুলো সাংবাদিকদের কাছে তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ সময় দেশের সাম্প্রতিক বিষয় নিয়েও মন্তব্য করেন তিনি। বলেন, পেট্রোল বোমা নিক্ষেপকারীরা এখন কৌশল পাল্টেছে। প্রকাশ্যে আগে মানুষ হত্যা করতে যে তা দেখলো যে জনগণের রুদ্র রোষের শিকার হয়, এখন তাদের স্ট্র্যাটেজি পাল্টে নিয়ে গুপ্ত হত্যা শুরু করেছে এবং দেখো সব সফট টার্গেট। বাংলাদেশ যে এতটা এগিয়ে যাচ্ছে এটা যারা চাইনি তাদেরই একটা নীল নকশা। প্রধানমন্ত্রী এ সময় আরো বলেন, গুপ্ত হত্যার প্রতিটি ঘটনার সূত্র একই জায়গায়। কখনো কোনো অমূলক কথা বলি না। একটা কথা ভুলে গেলে চলবে না, আমি হেড অফ দ্য গভর্নমেন্ট, আমার কাছে নিশ্চয়ই তথ্য আছে। হয়তো সব তথ্য সব মানে তদন্তের স্বার্থে সব কথা হয়তো প্রচার করা যাবে না, প্রকাশ করা যাবে না, কিন্তু সূত্রটা জানা যায় আর সেই সূত্র ধরেই আমরা কথা বলি। আপনারা দেখবেন জঙ্গি তারা আছে যে দলের হোক আর যাই হোক আমাদের কাছ থেকে রেহাই পাবে না, এইটুকু আশ্বাস আমি দিতে পারি। এ সময় ইউপি নির্বাচনে প্রাণহানি নিয়ে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, প্রতীক বরাদ্দে বেশি জীবন ঝরেছে, কথাটি সঠিক নয়। 2003 সালে ইউপি ইলেকশনের হিসাবটা বের করেন, সেখানে কি খুব শান্তিপূর্ণ ইলেকশন হয়েছিল? হয়নি। যে ঘটনা হয়েছে এটা আমাদের কাছে গ্রহণযোগ্য না, অনভিপ্রেত। অবশ্যই আগামীতে ইলেকশন যাতে এভাবে গন্ডগোল না হয় আমরা তার জন্য যথাযথ ব্যবস্থা নেব। আমরা প্রতীক দিয়েছি বলে গন্ডগোল হয়েছে সেটা যারা মানে প্রমাণ করতে চায় আমি তাদের সাথে মোটেই একমত না, বরং প্রতীক দেওয়াতে গণতন্ত্র চর্চার একটা সুযোগ হয়েছে। এছাড়াও কোনো মতেই দেশে জঙ্গিবাদ ঠাঁই পাবে না উল্লেখ করে শেখ হাসিনা দৃঢ় কণ্ঠে বলেন, র্যাঙ্কিং বা পুরস্কার তাকে কখনোই টানে না। আমি কোনো র্যাঙ্কিং নিয়ে জীবনেও চিন্তা করি না, চিন্তা করবো না। কাজে ওই কি পেলাম না পেলাম ও নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দেশে যে গুপ্ত হত্যা চলছে তার দায় বিরোধী দলের ওপর চাপিয়ে দিয়ে সরকার জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। 2016-17 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাজেটে সাধারণ মানুষের ওপর করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। দেশে এখন যে সংকট সৃষ্টি হয়েছে, বিশেষ করে আপনি কিছুদিন ধরে যে আপনার গুপ্ত হত্যা, প্রায় সকল ধরনের ব্যক্তিদেরকে কিন্তু আক্রমণ করা হচ্ছে এবং তাদেরকে হত্যা করা হচ্ছে। তারা কিন্তু প্রকৃত সত্যটাকে উদ্ঘাটন করবার জন্য কোনোই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে না, শুধুমাত্র বিরোধী দলকে দোষারোপ করে তারা কথা বলছেন। এটার সূত্র ধরে দেশে একটা বড় রকমের কোনো আপনার অস্থিতিশীলতা সৃষ্টি করবার জন্য সরকারই চেষ্টা করছে, কারণ এই অস্থিতিশীলতা সৃষ্টি করার মধ্যে দিয়েই তার যে অবৈধ ক্ষমতা সেই ক্ষমতাকে সে টিকিয়ে রাখতে চেষ্টা করছে। প্রস্তাবিত বাজেট যেভাবেই কর আরোপের চিত্র দেখানো হোক না কেন, বাস্তবে মানুষকে অতিরিক্ত করের বোঝা বহন করতে হবে। এর বিনিময়ে জনগণ কি পাবে সেটি স্পষ্ট করা হয়নি। টার্গেট কিলিং হওয়ার আগে সন্ত্রাসীদের গতিবিধি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ডের সদর দপ্তরে সাংবাদিকদের তিনি একথা বলেন। দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাসীরা টার্গেট করে খুনের ঘটনা ঘটাচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। খুনিরা দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতিতে নেওয়ার জন্য আমাদের এই যে মানবতা বিরোধী ফাঁসি কার্যকর হচ্ছে সেটাকে বাধা দেওয়ার জন্য, তারপরে সরকারকে বিব্রত করার জন্য এই সমস্ত প্রচেষ্টা। তারা টার্গেট ধরে এই হত্যাকাণ্ডগুলি করছে। তা আমরাও আমাদের মানে গোয়েন্দারা এইগুলি নিয়ে কাজ করছে। আমরা এখন চিন্তা করছি যে টার্গেট ঠিক যখন করে কিংবা প্রিকুয়েশন যেটাকে বলে, প্রিভেন্টিভ যেটাকে বলে, সেই জায়গাটাতে আমরা এখন কাজ করি। শিয়া ও খ্রিস্টান সম্প্রদায়ের অনুসারী 2 হোমিও চিকিৎসক ও মঙ্গলবার হিন্দু সম্প্রদায়ের পুরোহিতকে হত্যার ঘটনায় আতঙ্কিত ঝিনাইদহবাসী। এই অবস্থায় হত্যাকাণ্ডগুলোর দ্রুত তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি তাদের। এসব ঘটনায় আইএস ওয়েবসাইটে দায় স্বীকার করলেও ঘটনার সঙ্গে জঙ্গি সম্পৃক্ততা মানতে নারাজ পুলিশ। ঝিনাইদহ থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি।
চলতি বছর 7 জানুয়ারি ঝিনাইদহের গান্না ইউনিয়নের বেলেখাল এলাকায় খ্রিস্টান সম্প্রদায়ের অনুসারী সমীরউদ্দিন খাজা নামে এক হোমিও চিকিৎসককে ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনা 3 মাস পার হতেই 14 মার্চ কালীগঞ্জ উপজেলায় হত্যাকাণ্ডের শিকার হন শিয়া সম্প্রদায়ের অনুসারী হোমিও চিকিৎসক আব্দুর রাজ্জাক। সর্বশেষ প্রায় 3 মাসের ব্যবধানে 7 জন প্রকাশ্যে আবারও খুন হন ঝিনাইদহের করাতিপাড়ার পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলি। 3টি হত্যাকাণ্ডেরই উল্লেখযোগ্য দিক হচ্ছে একই কায়দায় সবাইকে হত্যা করা হয়েছে। জেলায় একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে মানুষের মধ্যে। তার মতো এত ভালো মানুষ আমাদের অঞ্চলে আছে কিনা আমার জানা নাই। সে কখনো কোনো সময় কালো মুখ করে কথা বলে নাই। আমরা আতঙ্কিত এবং আমরা সর্বক্ষণ আমরা অনিরাপত্তার জন্য আমরা অনিরাপত্তায় ভুগছি। আমরা চাচ্ছি জানেন নিরাপদ। এই সূত্র নিয়ে আপনারা এই সূত্র দিয়ে এটা বের করতে পারেন, এটা আমাদের দাবি, তাছাড়া কোনো দাবি নেই। মানবাধিকার কর্মীরা বলছেন এলাকায় অস্থিরতা সৃষ্টি করতেই এ ধরনের পরিকল্পিত হত্যাকাণ্ড চালাচ্ছে একটি মহল। আমরা আগের যে দুটো ঘটনা তারও এখনো পর্যন্ত কোনো সঠিক কোনো কিছু কিন্তু আমরা দেখছি না আর কি। তো এটার সঠিক তদন্ত হয়ে একটা বিচার হওয়া উচিত এবং যে কোনো আমি বলবো যে কোনো ধর্মেই হোক না কেন, ইসলামে তো নয় আমি বলবো, কোনো ধর্মই এটা সমর্থন করে না। এদিকে এসব হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি না হলেও জেলার অন্যতম শীর্ষ পুলিশ কর্মকর্তা জঙ্গিদের সম্পৃক্ততা আছে কিনা সে ব্যাপারে সন্দিহান। পূর্বের মামলা দুটির ক্লু উদ্ধার হয়েছে এবং মামলা দুটি তদন্তের পর্যায়ে রয়েছে এবং আজকের মামলাটিও আমরা আশা করছি খুব শীঘ্রই এর ক্লু উদ্ঘাটিত হবে এবং আসামিরা গ্রেফতার হবে। আইএস বা জঙ্গির অস্তিত্ব এই অঞ্চলে নেই বলে আমি দাবি করছি। জঙ্গিদের কোনো সম্পৃক্ততা আমরা এই পর্যন্ত পাইনি। 3টি হত্যাকাণ্ডের পরেই আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস দায় স্বীকার করে ওয়েবসাইটে বিবৃতি দিয়েছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, ঝিনাইদহ। এদিকে ঝিনাইদহে দুর্বৃত্তদের হামলায় নিহত পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলির পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন ভারতীয় হাইকমিশনের 2 কর্মকর্তা। গতকাল সকালে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে যশোর বিমানবন্দরে পৌঁছান ভারতীয় দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি রাজেশ উখাই ও রমাকান্ত গুপ্তা। পরে সড়ক পথে ঝিনাইদহের করাতিপাড়া গিয়ে হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন তারা। পরিদর্শন শেষে পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলির পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তারা। জেলার পুলিশ সুপার সহ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি তারা। পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহজনক কালো রঙের একটি মাইক্রোবাস জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য গাড়িটির চালককে আটক করে তারা। পুলিশ জানায় ঘটনার পরপরই সিসিটিভির ফুটেজে হত্যাকাণ্ডের সময় একটি কালো মাইক্রোবাসকে চট্টগ্রাম নগরের সিইসির মোড়ে দেখা যায়। পরে হত্যাকাণ্ডের পর হত্যাকারীরা মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার সময় মাইক্রোবাসটিকেও চলে যেতে দেখা যায়। এরপর নগরীর আরও বিভিন্ন স্থানের সিসিটিভিতেও মাইক্রোবাসটির সন্দেহজনক গতিবিধি গোয়েন্দাদের নজরে আসে। ঘটনার পর থেকেই তারা মাইক্রোবাসটিকে উদ্ধারে অভিযান চালাচ্ছিল। এরই পরিপ্রেক্ষিতে গতকাল রাতে কালো মাইক্রোবাসটিকে জব্দ করে নগরীর পুলিশ হেডকোয়ার্টারে নিয়ে আসে গোয়েন্দা পুলিশের একটি দল। এর আগে গতকাল মিতু হত্যার ঘটনায় আবু নসর হুন্নু নামে সাবেক এক শিবিরের নেতাকে আটক করে পুলিশ। হাটহাজারী উপজেলা শহর থেকে তাকে আটক করা হয়। পুলিশের দাবি হত্যাকাণ্ডের সময় হুন্নু নগরের জিইসি মোড়ে অবস্থান করছিল। মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে তার অবস্থান সম্পর্কে জানতে পারে পুলিশ। এদিকে পরিবারের পক্ষ থেকে হত্যার আগে মৃত্যুর ফোনে এসএমএস আসার দাবি করলেও এ বিষয়ের কোনো তথ্য পায়নি বলে জানায় পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মাহমুদা খাতুন মৃত্যু হত্যার পুরো চিত্র এখন পুলিশের হাতে। রবিবার ভোর 6:32 গুলি এবং ছুরিকাঘাত করে মৃত্যুকে হত্যা করা হলো। হত্যাকারীরা আশেপাশে অবস্থান নিয়েছিলেন অন্তত 8 ঘন্টা আগেই। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের পাশ থেকে ছুটে যাওয়া হত্যাকারী যুবক 5:49 পায়ে হেঁটে প্রবর্তক মোড় অতিক্রম করে সেখানে অবস্থান নিয়েছিলেন বলে তথ্য প্রমাণ পেয়েছে পুলিশ। নানা তথ্যপত্র পর্যালোচনা করে এই ঘটনায় হাটহাজারী থেকে আটক করা হয়েছে শিবিরের সাবেক এক নেতাকে। হত্যাকাণ্ডের সময় শিবিরের এই নেতা জিসি মোড়ে ছিলেন বলে মোবাইল কল লিস্টে তথ্য পেয়েছে পুলিশ। আবু নসর গুন্নু তাকে আপাতত আমরা এই মামলায় আমরা গ্রেফতার করেছি। শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল এবং তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কিছু তথ্যের ভিত্তিতে আমরা তাকে সন্দেহ করছি যে এই ঘটনায় সেও জড়িত থাকতে পারে। আমার মেয়ের মেসেজ দিয়েছে মোবাইলে এবং সেখানে বলে স্কুল টাইমটাকে শিফট করছে।
তবে সেই রহস্যজনক SMS এর সহজ সমাধান হচ্ছে না, কারণ রহস্যজনক একটি মোবাইল SMS পেয়ে মৃত্যু নির্ধারিত সময়ের আধ ঘন্টা আগেই বাসা থেকে বের হয়েছিলেন বলে অভিযোগ করেন তার বাবা। কিন্তু পুলিশের দাবি সেরকম কোনো SMS এর তথ্য তার কল লিস্টে নেই। বাবুল আক্তারের নিহত স্ত্রীর মোবাইল পর্যালোচনা করে আমরা কোনো মোবাইলের যে কল লিস্ট পর্যালোচনা করে কোনো SMS পাঠানো হয়েছে সেটি আমরা খুঁজে পাইনি। মাহিরের স্কুল কর্তৃপক্ষ দাবি করেছে এ ধরনের কোনো SMS তারা দেয়নি, এমনকি পরিবর্তন করা হয়নি স্কুলের সময়ও। কেউ কেউ বলছে SMS গিয়েছে, কেউ কেউ বলছে যে সময় পরিবর্তন করা হয়েছে। দুটো ব্যাপারই আমি পরিষ্কার করে বলতে চাই, আমরা কোনো SMS দেই নাই বা আমরা কোনো সময়সূচি কোনো পরিবর্তন করি নাই। এখন পর্যন্ত হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার ছাড়া মামলা তদন্তে তেমন কোনো অগ্রগতি হয়নি বলে খোদ পুলিশ কর্মকর্তারাও স্বীকার করেছেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এবছর দেশের কোথাও মৌসুমী ফলে ক্ষতিকর কেমিক্যাল বা ফরমালিন পাওয়া যায়নি। খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট IFSTর এমন প্রতিবেদনের ওপর আস্থা রাখতে পারছেন না সাধারণ জনগণ। তারা বলছেন খাদ্যে বা ফলে কেমিক্যাল থাকার বিষয়ে 2 দিন পরেই পরিবর্তন হয়ে যায় বক্তব্য। IFST বলছে বিভিন্ন জেলা শহরের শাখা অফিস ও ঢাকার কেন্দ্রীয় অফিসের পরীক্ষাগারে গবেষণা চালিয়ে ফলে ক্ষতিকর রাসায়নিক না পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন তারা। এদিকে ফলমূল থেকে ক্ষতিকর রাসায়নিক মুক্ত রাখতে খাদ্যে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। ফখরুল শাহিনের রিপোর্ট। খাদ্যদ্রব্যে বিষক্রিয়া শনাক্তকরণে 2007 সাল থেকে কাজ করে আসছে খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট। 2015 সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির গত 8 বছরের প্রতিবেদনে দেখা গেছে মৌসুমী ফল ছাড়াও সারা বছরই ফল সংরক্ষণ ও পাকানোর জন্য ফরমালিন ও অন্যান্য কেমিক্যাল ব্যবহার করা হতো। এতে মারাত্মক রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে ছিল মানুষ। এই অবস্থায় সবাইকে অবাক করে দিয়েছে IFSTর প্রতিবেদন। আম, লিচু, তারপরে তরমুজ, এগুলো আমরা পরীক্ষা দিয়েছি, আমরা কোনো ফলমূল বুঝতে পাইনি। তো তাতে মনে হয় যে এবার কোনো ফলমূলে ফরমালিন নাই। বিগত বছরগুলোতে ফলে অতিমাত্রায় ফরমালিন ও কার্বাইড সহ বিভিন্ন কেমিক্যাল মেশানোর বিষয়টি স্মরণ করে এই প্রতিবেদন নিয়ে ক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে সংশয়। অনেক সময় আমরা দেখি বাজারে কিছু লোক আসে, তারা পরীক্ষা করে কি পায় এটা আমরা জানি না। আমরা সাধারণ ক্রেতা যারা, আমরা অন্ধবিশ্বাসে আমরা ক্রয় করি, অন্ধবিশ্বাসে আমরা খাই। কতটা 100% সেটাই এখন দেখার বিষয়। এখন আমরা তো পেপার পত্রিকা অনেক কিছু দেখি, কিন্তু বাস্তবে তো আর সেটা হয় না। সরকারের রিপোর্ট পুরো সত্য না, আংশিক সত্য। এমন মনিটরিং নেই আমাদের ভিতরে যে যাতে স্বাস্থ্যসম্মত হয়, এমন নেই, অতিরিক্ত হয়ে যাচ্ছে। খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট বলছে প্রাকৃতিকভাবেও পরীক্ষা করা যায় ফরমালিন ও কেমিক্যাল। কেমিক্যাল পাকালে তার ভিতরে এক ভেরি শাইনি স্কিনটা হয়, আর ন্যাচারালি পাকালে খসখসে ভাব থাকবে। কেমিক্যাল পাকালে সুগন্ধ ভাব থাকে না। আমের যেটা জুসি ভাব, রসালো ভাব থাকে, মিষ্টি হয়, কিন্তু কেমিক্যাল পাকালে ওই ভাব পাওয়া যাবে না। শুধু প্রতিবেদনের উপর নির্ভর না করে খাদ্যে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত রাখার পাশাপাশি এক্ষেত্রে আরো সতর্কতা অবলম্বনের তাগিদ দিলেন বিশেষজ্ঞরা। এই উদ্যোগটা যেন একটা কন্টিনিউয়াস মনিটরিং এখানে থাকে, যে ল্যাবরেটরিগুলো গভর্নমেন্ট অ্যাসাইন করে দেয় সেই ল্যাবরেটরিগুলোতে যেন এগুলির প্রায় স্যাম্পলগুলি অ্যানালাইসিস হয়। যে কেউ চাইলে খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটে ফল বা যে কোনো ধরনের খাদ্যদ্রব্য পরীক্ষা করিয়ে নিতে পারেন বলে জানায় প্রতিষ্ঠানটি। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। বিগত বছরগুলোতে বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশ থেকে যারা ভাগ্য বদলানোর আশায় ব্রিটেনে এসেছেন তাদের অনেকেই কঠোর অভিবাসন নীতিমালার কারণে এখন স্বেচ্ছায় দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন। বহিষ্কারের চাইতে 3 গুণ বেশি বাংলাদেশি ব্রিটেন ছাড়ছেন নিজের ইচ্ছায়। আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন তানভীর হাসান। ব্রিটেনের চাকচিক্যের আড়ালে প্রতিদিন ভেঙে যাচ্ছে অসংখ্য ভাগ্য বিড়ম্বিত অভিবাসীর স্বপ্ন। ভাগ্য বদলানোর আশায় ব্রিটেন পাড়ি জমালো কঠোর অভিবাসন নীতিমালা সহ নানা পরিস্থিতির শিকার হয়ে তাদের প্রত্যাশা আর প্রাপ্তির ব্যবধান দিন দিন যেন বেড়েই চলছে। এখানে আসলে টিকে থাকাটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। স্বপ্নের শহর লন্ডনে আসা তো হয়ে গেছে, বাট এই স্বপ্ন শহর লন্ডনের আসার যে প্রত্যাশা এবং প্রাপ্তি তার মধ্যে প্রচুর বড় ব্যবধান রয়ে গেছে। পরিসংখ্যান বলছে 2015 সালে ব্রিটেন থেকে স্বেচ্ছায় 26,900 অভিবাসী চলে গেছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান শীর্ষ দশে। যে পরিমাণ বাংলাদেশিকে আইন ভঙ্গের কারণে জোরপূর্বক ব্রিটেন থেকে বের করে দেওয়া হয়েছে তার চাইতে 3 গুণ বাংলাদেশি চলে গেছেন স্বেচ্ছায়। লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাস থেকে স্বেচ্ছায় বাংলাদেশে ফিরতে ট্রাভেল ডকুমেন্ট ইস্যুর সংখ্যাও বাড়ছে দিন দিন, যাদের অধিকাংশই ব্রিটেনে পড়তে আসা শিক্ষার্থী বলে জানালেন হাইকমিশনের এই কর্মকর্তা। করে প্রতি মাসে 50 থেকে 60 জন ট্রাভেল ডকুমেন্ট নিয়েছে। 2008, 9 এবং পরবর্তীতে এসেছে। তারা ফর সাম রিজন এখানে কলেজ ক্যান্সেল হয়ে গেছে বা ভিসা এক্সটেন্ড হয় নাই, তারাই আমাদের কাছে আসতেছে যে
they are willing to go back to Bangladesh. সাম্প্রতিক কঠোর অভিবাসন নীতিমালার জালে জড়িয়ে কোনো উপায় না পেয়ে ব্রিটেন ত্যাগের হার দিন দিন বাড়ছে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। তারা বাসায় অবস্থান করতে পারছেন না, তারা কোনো কাজ করতে পারছেন না, এমনকি তাদের ড্রাইভিং লাইসেন্স তারা হোল্ড করতে পারছেন না, তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রোজেন করে দেওয়া হচ্ছে। তাহলে বেঁচে থাকার যে মৌলিক যে উপকরণগুলো, সেই উপকরণগুলো থেকে তারা বঞ্চিত হচ্ছেন। এই কারণে কিন্তু তারা দলে দলে বের হয়ে যেতে বাধ্য হচ্ছে। পরিসংখ্যানে দেখা যায় স্বল্প সময়ের মধ্যে নাগরিকত্ব লাভের আশায় ব্রিটেনের অবৈধ বাংলাদেশি অভিবাসীদের একটি উল্লেখযোগ্য অংশ বর্তমানে বিভিন্ন উপায়ে ফ্রান্স, ইতালি, জার্মানি, পর্তুগাল সহ ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। সাভারে আগুনে প্লাস্টিক কারখানার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ভোরে শহরের কর্ণপাড়া এলাকায় এই অগ্নিকাণ্ড হয়, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানায়, ভোরে সাভারের কর্ণপাড়া এলাকার এবি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় হঠাৎ আগুন লাগে। আগুন মুহূর্তেই টিন শেডের পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। পরে 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে তারা, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। চট্টগ্রামে ট্রাক চাপায় রূপম নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। গতরাতে ইপিজেড এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মধ্যরাতে ইপিজেড এলাকায় দায়িত্ব পালন করছিলেন এএসআই রূপম। এ সময় একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। পরে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়। একদিকে দক্ষ শ্রমিকের অভাব, অন্যদিকে পাট চাষে কৃষকদের অনীহা। এ দুই কারণেই অগ্রসর হতে পারছে না বহুমুখী পাট পণ্য উৎপাদন শিল্প। এক্ষেত্রে উৎপাদিত পণ্যের বিপণন ব্যবস্থার উন্নয়ন আর শ্রমিকদের প্রশিক্ষণে সরকারি উদ্যোগ দরকার বলেই মত ব্যবসায়ীদের। তবে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর দাবি, সরকারের সুষ্ঠু নজরদারির কারণেই দেশীয় প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি এখন বেশ কয়েকটি বিদেশি কোম্পানিও বাংলাদেশে পাটজাত পণ্য তৈরি করছে। বিস্তারিত থাকছে জুবায়ের ফয়সালের রিপোর্টে। একসময় নানা ধরনের পণ্য পরিবহন আর বিপণনে ব্যবহৃত ব্যাগ আর বস্তার মধ্যেই সীমাবদ্ধ ছিল পাটের পরিচিতি। সময় বদলেছে। পরিবর্তিত প্রেক্ষাপটে পাট এখন ব্যবহার করা হচ্ছে দৃষ্টিনন্দন ফটো অ্যালবাম, বাহারি নোটবুক, ওয়ালমেট আর শোপিসের মতো শতাধিক আইটেমের পণ্য তৈরিতে। ব্যাগ তৈরি হচ্ছে আজও, কিন্তু সেখানে আজ ঠাঁই নিয়েছে হরেক রকমের ডিজাইন, বাহারি কারুকাজ আর শৈল্পিকতার ছোঁয়া। তবে পাটের বহুমুখী পণ্য উৎপাদনের এত সব উদ্যোগের পেছনে এখনো সবচেয়ে বড় বিনিয়োগ ব্যক্তি খাতের উদ্যোক্তাদের। সরকারিভাবে পণ্য উৎপাদন কিংবা বিপণনের জন্য নেই দৃশ্যমান কোনো উদ্যোগ। এর সঙ্গে ক্ষুদ্র ও কুটির শিল্পের এ শাখার অগ্রগতি ব্যাহত হচ্ছে তৃণমূলে পাট চাষিদের সংখ্যা কমে যাওয়ায়। এই মুহূর্তে র ম্যাটেরিয়ালসের শর্ট আছে। পর্যাপ্ত সংখ্যক ডাইভার্সিফাইড প্রোডাক্টের যে ফেব্রিক্স উৎপাদন এবং সরবরাহ এবং চাহিদা, এর ভিতরে পার্থক্য আছে। মার্কেট ডিমান্ড থাকা সত্ত্বেও সময় মতো পর্যাপ্ত ফেব্রিক্স পাওয়া যায় না। এখন হয়তো সেরকম বড় মার্কেট এই প্রোডাক্টগুলোর নাই, বিশেষ করে ইলেকট্রনিক যখন একটু ইমপ্রুভমেন্ট আসছে, এখন আমরা সীমিত আকারে প্রোডাক্ট বিক্রি করছি। যদিও সংকট সমাধানে সরকারের নেয়া পদক্ষেপ দৃশ্যমান হতে সময় লাগবে বলেই মত বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর। পাট শুধুমাত্র এই সালা, বস্তা আর দড়ির মধ্যে সীমাবদ্ধ না। আজকে পাট থেকে হাজার রকমের বিভিন্ন ডাইভার্সিফাইড প্রোডাক্ট এই বাংলাদেশে তৈরি হচ্ছে, এবং এই বহুমুখী প্রোডাক্ট করার জন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা কোনো বিদেশি প্রতিষ্ঠান যদি আগায় আসে এবং তাদের দেখে আমরা শিখতে চাই। তবে ব্যবসার সম্প্রসারণ কিংবা উৎপাদন বৃদ্ধি করতে এক অঙ্কের সুদে ব্যাংক ঋণ সুবিধা নিশ্চিত করার দাবি ব্যবসায়ীদের। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। কোপা আমেরিকায় সরবে ফিরল আসরের অন্যতম ফেভারিট ব্রাজিল। কোতিনহোর হ্যাটট্রিকে হাইতিকে 7-1 গোলে বিধ্বস্ত করল নেইমারবিহীন দল। ঈদের 5 দিন আগে থেকে ঢাকার আশপাশের মহাসড়কের 14টি পয়েন্টে যানজট নিরসনে 1000 স্বেচ্ছাসেবক কাজ করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল দুপুরে গাজীপুরের চন্দ্রাই মহাসড়ক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। 14টি পয়েন্টে 1000 স্বেচ্ছাসেবক কর্মরত থাকবে ঈদের আগের 5 দিন,
এবং 3 শিফটে তারা কাজ করবে। তাদেরকে পুলিশকে তারা সহযোগিতা করবে। সিলেটে ঘন ঘন মোবাইল কোর্ট পরিচালনা করেও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি ঠেকাতে পারেনি প্রশাসন। রোজার শুরুতে লাফিয়ে লাফিয়ে বেড়ে গেছে সব ধরনের পণ্যের মূল্য। বিশেষ করে ইফতার সামগ্রীর দাম হয়ে পড়েছে লাগামহীন। এতে ক্রেতারা পড়েছেন বিপাকে। নৌশাদ আহমদ চৌধুরীর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ। সিলেট নগরীর রিকাবি বাজারে ছোলা বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকায়। এক সপ্তাহ আগেও যার দাম ছিল 75 থেকে 80 টাকা। পোলাওয়ের চিনিগুড়া চাল 35 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 120 টাকা, আর কালিজিরা 20 টাকা বেড়ে 90 টাকায় বিক্রি হচ্ছে। চিনির দাম বেড়েছে কেজিতে 14 টাকা। মসুর ডালে বেড়েছে 15 টাকা, বেসনে 20 টাকা, আর খেজুর 20 থেকে 30 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। পোলাওর চাল চিনিগুড়া কিনেছি 120 করে, কয়েকদিন আগে ছিল 100 টাকা। ছানা আগে বেচতাম 70 টাকা, এখন বেচতেছি 90 টাকা, 110 টাকা। মুসুরি ডাল আগে বেচতাম 100 টাকা, এরপরে এখন বেচতেছি 120 টাকা। বাজার মনিটরিং করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণটা খুব দরকার গভর্নমেন্টের। দাম বেড়েছে সব ধরনের সবজিরও। 3 দিন আগে যে কাঁচামরিচের কেজি বিক্রি হয়েছিল 30 টাকা, সেটা এখন 80 থেকে 100 টাকা। দ্বিগুণ বেড়েছে টমেটো, শসা ও বেগুনের দাম। আর বেশি দামে পণ্য বিক্রির কথা স্বীকার করেন ব্যবসায়ীরাও। আমরা তো কালীঘাট থেকে কিনে আনে ওই পড়তা ফলে বিক্রি করি। আমরা যে 20 টাকা না 22 টাকা বিক্রি, 15 টাকা কিনে 17 টাকা বিক্রি। আমরা তো এই 50 টাকা হলো 2 টাকা, আর এই 10 টাকা হলো 2 টাকা। খুবই বেশি, মানে যার কাছ থেকে যত পারছে ফ্রি স্টাইলে নিচ্ছে, কোনো নিয়ন্ত্রণ নেই। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি ঠেকাতে প্রতিদিন নগরীতে একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। তারপরও বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না প্রশাসন। মোবাইল কোর্টের মাধ্যমে আমরা তাদেরকেও সচেতন করার এবং তাদেরকে তারা যাতে স্টক না করে এই জিনিসগুলো আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। ফলের দোকানের দামটা অস্বাভাবিক মনে হচ্ছে, আমরা সবাইকে সতর্ক করে আসছি। নেক্সট যদি আমরা এরকম পাই তাহলে আমরা সবার জরিমানা করবো বা অন্য ব্যবস্থা নেব। গরুর মাংসের দাম সিটি কর্পোরেশনের নির্ধারিত মূল্য 400 টাকায় বিক্রি হলেও খেটে খাওয়া মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নেই মাছের দাম। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। ঈদকে সামনে রেখে জমকালো পোশাকের পসরা সাজিয়েছেন দোকানিরা। তবে এখনো জমে ওঠেনি ঈদের বাজার। রাজধানীর ঈদ বাজারে দেখা যায়নি ক্রেতাদের তেমন ভিড়। যানজট আর ভিড়ের কথা মাথায় রেখে কেউ কেউ অবশ্য আগেভাগেই ঈদের শপিং সেরে ফেলছেন। আবার কেউ কেউ এসেছেন ঈদ উপলক্ষে নতুন ডিজাইন আর দাম পরখ করে দেখতে। তবে আত্মীয় স্বজনদের উপহার দেওয়ার জন্য রোজার প্রথম ভাগেই কেনাকাটা করেছেন অনেকে। দামও রয়েছে নাগালের মধ্যে। এখন ক্রেতা কম হলেও বিক্রেতারা আশা করছেন আগামী শুক্রবার থেকে পুরোপুরি জমজমাট হবে ঈদ বাজার। ফ্লোরালের উপর যাচ্ছে, যে লাইক গাউন টাইপের যে ড্রেসগুলো থাকে, তারপরে সামনে চেইনওয়ালা এই টাইপের ড্রেসগুলো তারা মানে বেশি পছন্দ করছে। হালকা সুতির মাঝেই ড্রেস খুঁজছিলাম, সালোয়ার কামিজই আমার ফার্স্ট প্রেফারেন্স ছিল। সেলাইতে সময় লাগে, সেজন্য একটু প্রথম দিকটাই কিনছি আর কি। রোজার কোহলি ড্রেস আছে, আশিকি ড্রেস আছে, তারপর রিমপিম ড্রেসের মধ্যে আছে। লোন টাচ দেখতে আছে, ফোটো টাচ দেখতে আছে, ওর গাউন দেখতে আছে। 3 পিস আইটেম আমাদের সবার বেশি, আর এই জন্য প্রাইস 3,000 থেকে 4,000 5,000 এই রেঞ্জের বেশিরভাগ। যে কোনো উৎসবে রাজশাহী সিল্কের প্রতি একটু বাড়তি আকর্ষণ থাকে নারী পুরুষ সবারই। আর ঈদ হলে তো কথাই নেই। রমজানের শুরুতেই সিল্ক মিলের শোরুমগুলোতে আস্তে আস্তে ক্রেতারা ভিড় জমাচ্ছেন। তবে দাম নিয়ে ক্রেতারা মিশ্র প্রতিক্রিয়া জানালেও বিক্রেতারা বলছেন সবার সাধ্যের মধ্যে রয়েছে সিল্ক বস্ত্রের দাম। আব্দুল সালামের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। বিদেশি বাহারি শাড়ির ভিড়েও গুণগত মান ও আকর্ষণীয় কারুকাজের কারণে দীর্ঘকাল ধরে সব শ্রেণীর মানুষের পছন্দের শীর্ষে ঐতিহ্যবাহী রাজশাহী সিল্কের শাড়ি। বলা হয়ে থাকে বাঙালি নারীর সৌন্দর্য ফুটে ওঠে শাড়িতেই, আর শাড়িটি যদি হয় সিল্কের তাহলে সেই সৌন্দর্য পায় নতুন এক মাত্রা। ঈদকে সামনে রেখে রমজানের শুরুতেই বেচাকেনা শুরু হয়েছে শাড়ির। শুধু শাড়ি নয়, সিল্কের তৈরি 3 পিস ও ফতুয়া পাঞ্জাবির কদরও বেশ। গুণগত মানের কারণে বছরের পর বছর ধরে সিল্কের ঐতিহ্য ও নতুনত্ব ক্রেতাদের চাহিদা ধরে রেখেছে। সিল্ক তো সবসময় নতুন, আর সিল্ক তো ঐতিহ্যবাহী। সিল্কের তো সবই আছে, শাড়ি 3 পিস সবই আছে। অনেক ভালো, সফট, তারপর পরে আরাম। সিল্ক শাড়ি সব জায়গায় চলে, এর কোনো বছর নেই। তবে সিল্কের পোশাকের দাম কিছুটা চড়া বলে অনেক ক্রেতা মনে করলেও কেউ কেউ ভিন্ন সুরে কথা বলেছেন। উচ্চবিত্তদের জন্য এটা প্রযোজ্য, মধ্যবিত্ত বা নিম্নবিত্তের জন্য হয়তো সেই আশা ফুলফিল হবে না। দাম তুলনামূলক আছে, কম্পারেটিভলি
একটু বেশি বেশি মনে হয়। ক্রেতা যদি বলে যে দামটা বেশি তাহলে সে সিল্ক সম্পর্কে অজ্ঞ। অবশ্য ব্যবসায়ীদের দাবি, সময়ের সাথে পাল্লা দিয়ে সিল্ক ফ্যাশনে আমূল পরিবর্তন আনলেও ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে এর দাম। রাজশাহী সিল্কের পাঞ্জাবি করা হয়েছে 3-4 আইটেমের মধ্যে, তারপরে মসলিন শাড়ি আছে, সিল্কের বলাকা সিল্ক, হাতের কারচুপি শাড়ি। ডিজাইনের পরিবর্তন হয়েছে, প্যাটার্নের পরিবর্তন হয়েছে, কিন্তু দামের কোনো পরিবর্তন হয়নি। এর যা ছিল তাই আছে। দেশের প্রায় 80% সিল্কেরই কাপড় হয় রাজশাহীতে। এক যুগ আগেও এখানে অর্ধশত সিল্কের কারখানা থাকলেও আর্থিক দুরবস্থার কারণে এখন তা নেমে এসেছে মাত্র 5টিতে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। থাকুন। রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে তৃতীয় দফায় 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। গতকাল সকালে ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফজলুল হক তাকে 7 দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। গত 1 জুন রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রতিনিধির সঙ্গে বৈঠক এবং দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গত 15 মে আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। 16 মে তাকে প্রথম দফায় 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত 26 মে গুলশান থানায় আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের এই মামলা করে পুলিশ। ইসরায়েলি নাগরিক বা ভারতের নাগরিকের সাথে তার কি কথাবার্তা হয়েছে, এই ধরনের কোনো তথ্য ইন্ডিয়া থেকে এই মামলা তদন্তকারী অফিসার কালেকশন করেনি। বিএনপিকে কোণঠাসা করে রাখার জন্য, বিশ্ববাসীর কাছে বিএনপিকে যে ভিন্ন পথে তুলে ধরার জন্য এটা অপকৌশল বলে আমরা মনে করি। বাংলাদেশের যে নাগরিক শিপন বসু, তাকে হাসান চৌধুরী 1 লক্ষ টাকা প্রদান করেছে। ইতিমধ্যে যে সে রিমান্ডে গিয়েছে এবং সেখানে এই কথাগুলি বলেছে এবং জানা গেছে। সবের ঘটনার সাথে আরও কারা কারা জড়িত আছে সেটা উদ্ঘাটন হওয়া প্রয়োজন। কারণ রিমান্ডে যে গেছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেটা সাফিসিয়েন্ট হয়নি। এই জন্য পুলিশ ফার্দার 7 দিনের রিমান্ড চেয়েছে। বিচার বিভাগ পৃথক হলেও গাইবান্ধায় নির্মাণ হয়নি ম্যাজিস্ট্রেসি ভবন, যার ফলে এক কক্ষে 2 বেলা 2 জন বিচারককে বিচারিক কার্যক্রম চালাতে হচ্ছে। অন্যদিকে জজ আদালতের একমাত্র ভবনে জায়গা সংকুলান না হওয়ায় দুর্ভোগ আর ভোগান্তির শেষ নেই বিচার প্রার্থীদের। ম্যাজিস্ট্রেসি ভবন না হওয়ার জন্য কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন জেলা বারের কর্মকর্তারা। হিদায়াতুল ইসলাম বাবুর রিপোর্ট, ছবি তুলেছেন ওবায়দুল ইসলাম। গাদাগাদি করে আদালতের সরু বারান্দায় কেউ বসে আছেন, কেউ দাঁড়িয়ে অপেক্ষা করছেন। ডাক পড়লেই হাত জোর করে কাঠগড়ায় দাঁড়িয়ে বিচার প্রার্থনা করবেন তারা। বসা তো দূরের কথা, দাঁড়ানোরও জায়গা নেই। প্রচন্ড গরম আর অতিরিক্ত মানুষের চাপে বিচার প্রার্থী এসব সাধারণ মানুষের অবস্থা একেবারে নাজেহাল। একটা মাত্র ঘন্টার পর ঘন্টা এখানে 4-5 ঘন্টা এসে দাঁড়ায় থাকতে হয়। সে বাচ্চাকে যে খাওয়াবে বা তার টয়লেট বাথরুম লাগতে পারে, সেটারও কোনো বন্দোবস্ত নাই। যে কষ্টটা আমরা ভোগ করতেছি, হয়তো মনে হয় জেলখানায় যারা থাকে তাদের চেয়ে আমরা কোনো অংশ কম নই। এখানে আমাদের অবশ্যই একটা সুন্দর একটা জায়গা পরিবেশ করা দরকার, বসার স্থান করা দরকার। একই পরিস্থিতির শিকার হতে হয় আইনজীবী সহ বিচারিক প্রক্রিয়ার সাথে জড়িত অন্যদেরও। আইনজীবীদেরই আসলে বসার জায়গা সংকুলন হয় না বর্তমানে, আর সেখানে বিচার প্রার্থীরা ঘন্টার পর ঘন্টা এই বারান্দায় দাঁড়া হয়ে তারা দুর্ভোগের শিকার হচ্ছে প্রতিনিয়ত। এত ভিড় যে দেখা যাচ্ছে যে একটা কোর্টে গিয়ে আর একটা কোর্টে যেতে আমাদের বেশি হিমশিম খেতে হয়। জেলা বারের কর্মকর্তাদের অভিযোগ, প্রশাসনের উদাসীনতার কারণেই গাইবান্ধায় ম্যাজিস্ট্রেসি ভবন নির্মাণ হচ্ছে না। বিচার প্রার্থী মানুষ এবং লয়ারদের জন্য মনে হয় যে দ্বিমাত্রীয় সুলভ ব্যবহার করা হয়। ডিজাইন প্ল্যানে আমাদের কিন্তু কোনো কিছু থাকে না। প্রশাসনের এক ধরনের উদাসীনতা লক্ষ্য করা যায়, অর্থাৎ এই কাজটা অনেক আগে হতে পারত। আমাদের পরে যে জায়গাগুলোর কাজ শুরু হয়েছিল তাদের কাজটা শেষ হয়েছে। এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী। জেলা জজ ও ম্যাজিস্ট্রেট মিলে 22টি আদালতে প্রতিদিন প্রায় 10,000 মানুষ বিচারের জন্য আসেন। হিদায়াতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। গতকাল প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। এতে ব্যানার সহ বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক নারী পুরুষ অংশ নেন। এ সময় দেশের বিভিন্ন স্থানে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
রমজান মাসে সেহরিতে ঘুম ভাঙানোর জন্য বিভিন্ন এলাকায় সুরে সুরে গান করে কাসিদার দল। এবছরও এর ব্যতিক্রম হয়নি। বিভিন্ন এলাকায় 15 থেকে 20 জনের একটি দল কাজ করছে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে। নিজেদের পূর্বপুরুষের ঐতিহ্য ও এলাকা ভিত্তিক সংস্কৃতিকে ধারণ ও বহন করে এ কাজে যোগ দিয়েছেন ধর্মপ্রাণ মুসলমান স্বেচ্ছাসেবকরা। সামিউল মুইদের রিপোর্ট। গজলের এই সুর গভীর রাতে সব নিস্তব্ধতা ভেঙে পৌঁছে যায় মুসলমানের ঘরে ঘরে। রমজান শুরুর পর থেকেই অলিতে গলিতে দেখা মিলছে এমন কাসিদার। কেউ সুর মিলাচ্ছেন গজলে, আবার কেউ বা গাইছেন গানের প্রথম স্তবক। পূর্বপুরুষের ঐতিহ্য অনুযায়ী ও সামাজিক রীতিনীতিকে স্মরণ করে প্রতি রাতের নির্দিষ্ট একটি সময়ে বাড়ি থেকে বের হয়ে মানুষের ঘুম ভাঙাতে দেয়া এই স্বেচ্ছাসেবাকে তাদের দায়িত্ব বলে মনে করেন তারা। আমরা জন্মের পর থেকেই দেখছি যে আমাদের এলাকার মুরব্বীগণ যারা ছিল তারা অনেক আগে থেকে এটা করে আসছে। ওই শখে শখে আমরাও ওনাদেরকে ফলো করছি। খুশির থেকে আসে, বাবা মার থেকেও বলে যে আমরা যাচ্ছি, আমরা যাবো, আমরা গাবো, আমরা জাগাবো। অনেক সময় বাবা মাও আমাদেরকে উৎসাহ দেয়। 15 থেকে 20 জনের এক একটি দল কাজ করছে নির্দিষ্ট এলাকায়। গজল সহ বিভিন্ন ইসলামী গানের মাধ্যমে কোরাসের সুরে আধা ঘন্টা থেকে প্রায় 1.5 ঘন্টা পর্যন্ত সময় নিয়ে মানুষকে সেহরির জন্য জাগিয়ে তুলছে স্বেচ্ছাসেবকরা। যে আমরা ক্যাফেলোটা গাই, এইখান থেকে আমাদের প্রায় 1.5 কিলোমিটার মতো আমরা হাঁটি। আমরা প্রায় 20-25 জন লোকজনে এটার সাথে জড়িত। যেদিন ছেলে কম আসে, সাউন্ড কম হয়, সেদিন তারা বলে যে আরেকটু সাউন্ড দেওয়ার জন্য, মানে তারা আরো উৎসাহিত করে আমাদেরকে। পুরো রমজান মাস জুড়ে এই কাসিদায় অংশ নেওয়ার বিনিময়ে ঈদের আগে হয়তো তাদের জুটবে সামান্য কিছু হাদিয়া। তবে শুধু হাদিয়া নয়, বরং ধর্মের প্রতি অনুরাগের বশেই এলাকায় এলাকায় এই কাসিদা ঘুরে বেড়ায় সুরে সুরে। সামিউল মুইদ, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন লড়াইয়ে মঙ্গলবার 6টি অঙ্গরাজ্যের মধ্যে 4টিতে জয়ী হয়েছেন ডেমোক্রেট দলের মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিন্টন। সর্বশেষ ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে 56% ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। মঙ্গলবারের মনোনয়ন বাছাইয়ে 6টি অঙ্গরাজ্যে ডেমোক্রেট দলের 2 প্রার্থীর পক্ষে 694 ডেলিগেটের সমর্থন নিশ্চিত হয়। আগামী 14 জুন ওয়াশিংটন ডিসিতে ডেমোক্রেটদের প্রাইমারি মধ্য দিয়ে এবারের প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন লড়াইয়ের সমাপ্তি ঘটবে। 25 থেকে 28 জুলাই পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় ডেমোক্রেট দলের জাতীয় সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদপ্রার্থীর নাম ঘোষণা করা হবে। এদিকে মঙ্গলবারের এই জয়কে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নারীদের জন্য মাইলফলক হিসেবে উল্লেখ করেন সাবেক ফার্স্ট লেডি। ইসরায়েলের তেল আবিবে বন্দুকধারীর গুলিতে 4 ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত 9 জন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানায়, গতকাল বিকেলে তেল আবিবের জনপ্রিয় এক এলাকায় এই ঘটনাটি ঘটে। ওই অঞ্চলটিতে বেশ কয়েকটি শপিং মল এবং রেস্তোরাঁ রয়েছে। 2 ফিলিস্তিনি বন্দুকধারী এই ঘটনায় জড়িত বলে জানিয়েছে ইসরায়েল পুলিশ। সেই সাথে 2 বন্দুকধারীকে গ্রেফতারের দাবি জানিয়েছে তারা। বন্দুকধারীর গুলিতে আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে সন্ত্রাসী ঘটনা এড়াতে তেল আবিবের ওই এলাকায় নিরাপত্তা বাড়িয়ে অভিযান শুরু করেছে ইসরায়েলি পুলিশ। কোপা আমেরিকার খবর। সরবে ফিরল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। কোতিনহোর হ্যাটট্রিকে পাত্তাই পেল না হাইতি। নেইমারবিহীন সেলেকাওরা 7-1 গোলে বিধ্বস্ত করেছে প্রতিপক্ষকে। এ জয়ে বি গ্রুপে গোল ব্যবধানে এগিয়ে পয়েন্ট টেবিলে সবার ওপরে থেকে কোয়ার্টার ফাইনালের সম্ভাবনা বাঁচিয়ে রাখল 8 বারের চ্যাম্পিয়নরা। শীর্ষ 8 নিশ্চিত করার মিশনে সোমবার পেরুর বিপকেশ মাঠে নামবে দুঙ্গার ব্রাজিল। আগের ম্যাচে ইকুয়েডরের কাছে হোঁচট খেয়ে ব্রাজিলিয়ানদের দুর্বল হাইতির বিপক্ষে জয় বিকল্প পথ ছিল না, কারণ পচা শামুকে পা কাটলে আসরে টিকে থাকার সম্ভাবনা সুতোই ঝুলে থাকবে। অন্যদিকে ফিফা র্যাঙ্কিংয়ে 74 নম্বরে থাকা হাইতির দিবা স্বপ্ন নেইমারবিহীন দলটির বিপক্ষে রূপকথার জন্ম দেয়া। কিন্তু আহত বাঘের মতোই জয়ের ক্ষুধায় ব্রাজিলের ফুটবলাররা ছিল বিন্দুমাত্র আপোষহীন। তাই শুরু থেকেই প্রবল আক্রমণে থাকা সেলেকাওরা প্রতিপক্ষের জালে বল পাঠান 14 মিনিটেই। গেল ম্যাচে ফিনিশিং দক্ষতা নিয়ে প্রশ্ন উঠলেও এ ম্যাচে তার উত্তর বেশ ভালোভাবেই দিয়েছে দুঙ্গার ছাত্ররা। 29 মিনিটে ব্রাজিলের লিডটা দ্বিগুণ করেন লিভারপুল মিডফিল্ডার ফিলিপ কন্তিনহো। 6 মিনিট পর আবারও হাইতির ডিফেন্স দুর্বল বালির বাঁধের মতো ভেঙে জালের ঠিকানায় বল ঠেলে দেন আলভেরো আগস্টো।
বিরতির পর আরো ক্ষুরোধারা আক্রমণে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা গোল খাতায় নাম লেখান গ্যাব্রিয়েল আলমেইদা। এরপরের গোলে হাইতির ডিফেন্স চুরমার করেন লুকাস লিমা। বাংলাদেশের পেশাদার ফুটবল লীগ মাতানো সনি নদদের দেশ হাইতি একের পর এক গোল খেয়ে যখন দেয়ালে পিঠ ঠেকেছে, তখন হাইতিয়ানদের সান্ত্বনা সূচক একটি গোল উপহার দেন জেমস মার্সিলিন। কিন্তু ওই গোলই যে হাইতির শনি ডেকে আনবে কে ভেবেছিল তা। ছেলে খেলায় মেতে ওঠা ব্রাজিলিয়ানরা হাইতির কাছে গোল খেয়ে কাটা খেয়ে নুনের ছিটার মতো তেতে উঠল। আগস্টে জোড়া গোল পূরণ হবার পর শেষটায় কোতিনোর হ্যাটট্রিক করেন অসাধারণ এক ফ্রি কিকে, যা আসরের প্রথম হ্যাটট্রিক। সেই সাথে 8 বারের কোপা জয়ীদের বিশাল জয় নিশ্চিত হয়। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গুলিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে জেএমবি সদস্য এবং রাজধানীর রামপুরা ও তুরাগের 2 ছিনতাইকারী নিহত। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে বন্দুকযুদ্ধ। বাংলাদেশের সাম্প্রতিক গুপ্ত হত্যার ঘটনায় ইউরোপীয় পার্লামেন্টের উদ্বেগ। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান। কঠোর অভিবাসন নীতিমালার কারণে ব্রিটেন থেকে দেশে ফিরতে বাধ্য হচ্ছেন বাংলাদেশিরা। উল্লেখযোগ্য হারে বাড়ছে ইউরোপে পাড়ি জমানোর প্রবণতা। এবছর মৌসুমি ফলে ক্ষতিকর কেমিক্যালের অস্তিত্ব না পাওয়ার প্রতিবেদনে আস্থা রাখতে পারছেন না সাধারণ জনগণ। ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। এবং নানা প্রতিবন্ধকতায় পিছিয়ে পড়ছে বহুমুখী পাট পণ্য উৎপাদন শিল্প। সংকট নিরসনে সরকারের নেওয়া পদক্ষেপ দৃশ্যমান হতে সময় লাগবে বলছে মন্ত্রণালয়। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক রবি ও সিরিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়ের।